সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে ইতিহাস করে বিশেষভাবে স্মরণীয় করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য চলছে অভ্যর্থনার স্থান যাচাই বাছাইয়ের কাজ। তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে ঢাকায় পৌঁছবেন। বিমানবন্দর থেকে তার সোজা এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আতিকুর রহমানের দাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব ঠিক থাকলে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা মিথ্যা প্রচারণা, ষড়যন্ত্র তত্ত্ব এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের সবচেয়ে বড় দলের নেতা তারেক রহমান। প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার ব্যাপক আয়োজন চলছে দলে। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে সারা দেশে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব প্রস্তুতি নিয়েছে দলটি। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা ও সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হয়েছে একাধিক বিশেষ কমিটি। তারেক রহমানের দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল জনসমাগমের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হবে। বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয় সবকিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। জানা গেছে দেশে ফিরে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। তারেক রহমান গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এছাড়া গুলশান চেয়ারপারসন কার্যালয় ও নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে। দেশে তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকায় আনা হয়েছে দুটি বুলেট প্রুফ গাড়ি। এই গাড়ি দুটি তারেক রহমান নির্বাচনী প্রচারণা ও ব্যক্তিগত চলাচলের জন্য ব্যবহার করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ড প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করছে। পরিবারের সদস্যরা প্রতিনিয়ত চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন। এই অবস্থা বজায় থাকলে শারীরিক অবস্থার আরও উন্নতি সম্ভব বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। ২৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে। আমরা অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ৪৭ এবং ৭১-এ যারা ভুল করেছে তারাই আবারও ভুল করছে দাবি করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সেই মহলটি। তারা বলেন, যুগপথ আন্দোলনে থাকা সমমনাদের সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরা কিভাবে কাজ করবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের মনোনীত প্রার্থীরা অংশগ্রহণ করেন। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা ভুল পথে চলে তারা বারবার ভুল করে। দলের তো হলো ভুলের দল, এরা ৪৭-এ ভুল করছে, ৭১-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের এটার পিছনেও তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা একটাই, এই যে মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্যে একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। যেমন একজন
তরুণ নেতা, সেটা প্রার্থী, তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হলো খুব কাছের থেকে, সুতরাং এটা কি বার্তা দেয়? এই বার্তা দেয় প্রত্যেকটা মানুষকে যেমন ঘটনা ঘটতে পারে। জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এগিয়ে যাবে বলে জানান তারা। আমাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হয় সেগুলার জবাব যাতে দিতে পারে প্রার্থীরা, সেই জন্য যেমন একটি ধর্মভিত্তিক দল বিএনপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা করে, সেগুলাকে কিভাবে কাউন্টার করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া আমাদের কি করণীয় আছে। এদিকে এবার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক। এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদির জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়। বিবৃতিতে ওসমান হাদির কিছু হলে দেশবাসীকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ওসমান হাদির কিছু হলে পুরো দেশ অচল করে দেয়া হবে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে। এদিকে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া প্রার্থনা করার অনুরোধ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সাভারের একটি রিসোর্টে বসে করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। এ সময় সেখানে দুজন নারী সদস্য উপস্থিত ছিলেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে ৩.৫ ঘণ্টা ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিএমের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষটি বুকিং দেওয়া হয়। পরে রাত ৪টা ৮ আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করে। পরে সকাল ৫টা ২৫ আলমগীর হোসেন আরও একজনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল ৮টা ২৫ চারজন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। তাদের রিসোর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সকলের দোয়াই এখন হাদির জন্য সবচেয়ে বেশি দরকার। আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা খাস দিলে দোয়া করবেন। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমির গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলায়। জান্নাতারা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের ৬ নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। হাজারীবাগ থানা পুলিশ বলছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। গুম প্রতিরোধ ও প্রতিকার
সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বার্তায় বলা হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল এর জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতি রেখে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। বার্তায় আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে এবার ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, শেখ পরশুস সাদ্দাম হোসেন সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ট্রাইব্যুনাল 1-এ গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। 2024 সালের জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গত বছরের গণ অভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলা, যেখানে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার পরিকল্পনার নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ পায় প্রসিকিউশন। যুবলীগ এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আনা হয়েছে, কারণ এই দুটো বাহিনী ছাত্র জনতার উপরে আক্রমণে নিষ্ঠুরতা চালানোর ব্যাপারে তাদের ভূমিকা সর্বজন বিদিত এবং এটা আদালতের আমাদের তদন্ত সংস্থার তদন্তে অত্যন্ত অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, যে কারণেই আমরা তাদের বিরুদ্ধে চার্জটা এনেছি এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এদের কার কোথায় কি ভূমিকা ছিল। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে। ন্যায় বিচার তাদের পালনের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রায় 16 মাস দায়িত্ব পালন শেষে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার সময়কালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিচার বিভাগের পৃথকীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শেষ কর্মদিবসে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য বিচারপতি ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত তুলে ধরেছেন ইলিয়াস মাতবর। জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসেবে বিবেচনা করা হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের আগে ছিল না কোনো বিচার বিভাগের স্বাধীনতা। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল তৎকালীন সরকার। তবে আওয়ামী সরকার পতনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও আসে পরিবর্তনের ছোঁয়া। 2024 সালের 10 আগস্ট 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। প্রায় 16 মাস দায়িত্ব পালনের পর আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু শুক্রবার থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ায় আজই ছিল তার শেষ কর্মদিবস।
তাই দিনটিকে ঘিরে প্রধান বিচারপতির এজলাসেই তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিদায়ী সংবর্ধনায় প্রায় ৩৫ মিনিটের বক্তব্য রাখেন। সেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, নিজের দক্ষতা, সাহসিকতা ও ন্যায়পরায়ণতার প্রমাণ দিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন, আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সংবিধান সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। উনি কিন্তু রোড ম্যাপ ক্যাম্পেইন করেছেন সারা বাংলাদেশে যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য, এবং স্বাধীন বিচার ব্যবস্থার জন্য উনি সফল হয়েছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় হয়েছে। আইনগতভাবে বিচার বিভাগ সম্পূর্ণ সুপ্রিমের অধীনে চলে আসছে। এতে প্রধান বিচারপতি হিসাবে উনি কর্মকালীন সময়টা যাদের দীর্ঘদিন মনে রাখেন এবং একটা স্বাধীন বিচার ব্যবস্থা গোড়াপত্তন উনি করে গেলেন। আগামী ২৭ তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতির অত্যন্ত সন্ধিক্ষণে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। উনি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করার জন্য বিচার বিভাগীয় সংস্কারগুলোর ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করছেন। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্টের কোন কোন বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে তা নিয়ে বিদায়ী প্রধান বিচারপতিকে সরকারের উদ্বেগ জানানো হয়েছে। গড়পড়তা তথ্য থাকে এবং ফরওয়ার্ডিং এর মধ্যে কোনো পরিচয় উল্লেখ করা না থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অধস্তন আদালতে কিছু জামিন হয়েছে। আমরা এই ব্যাপারে পুলিশের সাথে কথা বলেছি। জামিন নিয়ে যে বাণিজ্য চলছে, জামিন নিয়ে যে অরাজকতা চলছে, সেটা বন্ধ করার জন্য পুলিশকেও আমাদের সাথে কাজ করতে হবে। পুলিশ অনেক ক্ষেত্রেই করছে, কিছু কিছু ক্ষেত্রে করছে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা পুলিশের কাছেও আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সমূহে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এই অবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস সমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের সদয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ধার করে নয়, বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় 36%, যা হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি। তবে ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তিনি আরও বলেন, আইএমএফ এর ঋণ ছাড়াই চলতি বছরের শেষে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়বে 34 থেকে 35 বিলিয়ন ডলার। দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল। এককভাবে আমরা ওয়াচ আউট 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে দেখব।